আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতে বা শহীদ বানাতে, বীর বানাতে আপ্রাণ চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। আপনারা জানেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আজীবনের জন্য নিষিদ্ধ ছিল। অর্থাৎ ছাত্র শিবির সংগঠনটি তাদের কোনো কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করতে পারবে না। 5ই আগস্টের পরেও শিবির খুব বেশি তৎপরতা দেখাতে পারেনি, কিন্তু যখনই এই ভিসি এবং প্রক্টর এসেছে তারপর থেকেই অন্য কোনো রাজনৈতিক দল সেখানে কর্মকাণ্ড চালাতে ব্যাহত হইলেও আপনার ছাত্র শিবির সেখানে রিল্যাক্সে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন 5ই আগস্ট আপনার জুলাই গণঅভ্যুত্থানের যে শেখ হাসিনার চলে যাওয়া দিবস বা যারা গণঅভ্যুত্থান করেছিল তাদের বিজয় দিবস, এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে ছাত্র শিবির একটা প্রদর্শনীর আয়োজন করে। সেই প্রদর্শনীতে তারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত বা ফাঁসি হয়েছে গোলাম আজম নিজামী, তারপরে সাকা চৌধুরী, কাদের মোল্লা, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি সহ আরও যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা যারা জেল হাজতে আটক থাকা অবস্থায় মারা গিয়েছে তাদের ছবি সুন্দর করে উপস্থাপন করা হয়। এক পর্যায়ে যে বামপন্থী যে ছাত্র সংগঠন তারা সেখানে যায় এবং দৃঢ় কণ্ঠে সেটা প্রতিবাদ জানায় বা শিবিরের সাথে বামপন্থীদের এক বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে প্রক্টর এসে প্রশাসনের দিয়ে তাদের সেই ছবিগুলো সেখান থেকে সরিয়ে ফেলে এবং বামপন্থী দলগুলো বলেন যে কেন এটা ঝোলানো হয়েছে বা এটা করেছে, এই রাজাকারদের ছবি, স্বীকৃত রাজাকারদের ছবি, যারা আমাদের মা নানীদের রেপ করেছিল তাদের ছবি কেন এখানে আসবে, এটার কারণ দর্শাতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং প্রশাসনকেও কারণ দর্শাতে হবে। ভেবেছিলাম যে বিষয়টা হয়তো বা ওখানেই মিটে যাবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যারা এদেরকে জাতীয় বীর শহীদ এর জায়গায় স্বীকৃতি দিতে চায় তারা বসে নেই, তারা আবার যুক্তির ঝুড়ি নিয়ে সামনে এসে হাজির হয়েছে। সেই যুক্তির ঝুড়িতে তারা বেগম খালেদা জিয়ার বক্তব্য তুলে ধরেছে, ভুয়া সাক্ষী শুভরঞ্জন আরও কয়েকজন ভুয়া সাক্ষীকে সেখানে উপস্থাপন করেছে। তারা কি বলেছে না বলেছে সেটা উপস্থাপন করে তারা চেষ্টা করেছে যে তাদের ট্রায়ালটা যে বিচারিক যে তাদের কর্মকাণ্ড সেটাকে ফ্যাসিবাদের কর্মকাণ্ড বলে দাঁড় করানোর চেষ্টা করেছে। এই পর্যায়ে যে না বললেই নয়, দেখেন এরা কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাটাকে স্বীকার করে না। আমি মাঝে খালেদ মহিউদ্দিনের টকশোতে শফিকুল ইসলাম মাসুদ যে গিয়েছিল তাকে প্রশ্ন করায় সে বলেছিল আমরা মুক্তিযোদ্ধা চেয়েছিলাম, কিন্তু ভারত আর বঙ্গবন্ধুর চক্রান্ত মুক্তিযোদ্ধা চাইনি। ওরা মুক্তিযোদ্ধা চেয়েছিল কিন্তু ভারতের চক্রান্ত বা সহযোগিতায় তারা মুক্তিযোদ্ধা চায়নি। এখন ভারতের সহযোগিতা ছাড়া পাকিস্তানের কাছ থেকে মুক্তিযোদ্ধা অর্জন করা এহকালে কেন পরকালেও কি সম্ভব হইতো? কখনোই হইতো না, কারণ ভারতই তো সকলকে ট্রেনিং দিয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা করেছে, সবই করেছে। তাহলে সেখানে বোঝাই যায় যে তারা আসলে চায়নি। এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি একবার এক বক্তব্যে বলেছিলেন যে আমাদের নেতারা দূরদর্শিতার দৃষ্টিকোণ থেকে তারা মুক্তিযুদ্ধের সময় মনে করেছিল যে আপনার পশ্চিম পাকিস্তানের সাথে থাকা উচিত, এই জন্যই হয়তো বা তারা পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছিল।
তার মানে বোঝা যায় সেই সময় যারা জামাতে ইসলামের সাথে ইনভলভ ছিল তারা সকলেই পশ্চিম পাকিস্তানের দোসর দালাল এবং তারা সর্বসাকুল্যে রাজাকার। এবং আপনারা জানেন যে গোলাম আজম নিজামী মুক্তিযুদ্ধের পরে তিনি পাকিস্তানে চলে যান। পাকিস্তান থেকে দীর্ঘ সময় পরে জিয়াউর রহমানের ক্ষমতা শাসনামলে তিনি আবার ফিরে আসেন এবং ফিরে এসেই তিনি বক্তব্য দেন। অর্থাৎ এই দীর্ঘ সময় তিনি কিন্তু পাকিস্তানেই ছিলেন, তিনি স্বীকৃত রাজাকার। এবং তিনি যে নিজের বই লিখেছেন সেই বইয়ে তিনি কি করেছেন, এটা স্বীকার করেছেন যে তিনি রাজাকার এবং তিনি রাজাকার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। পাশাপাশি সাকা চৌধুরীর কথা মানে আপনারা জানেন। তো এখন ঘটনা কি দাঁড়াইল যে, আর আমি দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে বলতে চাই না, তারপরে হালকা করে বলি। দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা বক্তব্য আপনারা মিডিয়াতে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে পাবেন যে তিনি এক জায়গায় বলছে আমি রাজনীতিতে যুক্ত হইনি, আবার বলছে যে মুক্তিযোদ্ধার আগে আমি কোনো রাজনীতিতে যুক্ত হইনি, মানে আবার আর একটা বলছে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, এরকম একটা কথা। আমি অমুক দলের সাথে ইনভলভ ছিলাম, এক জায়গায় এসে অস্বীকার করেছে, আর এক জায়গায় এসে স্বীকার করেছে। এই ভিডিওটা ইউটিউবের চ্যানেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা দেখেন, খুব সুন্দর করে খেয়াল করলে দেখবেন, তাহলে এদের কি, এরা তো এমনি আপনার বাংলাদেশে যে কোনো পলিসিতে বিতর্কিত ব্যক্তিত্ব, সে শাহবাগে হোক আর যেভাবে হোক, এরা বিতর্কিত ব্যক্তি এবং তারা রাজাকার ছিলেন। এখন রাজাকার ছিলেন না এটা তো অস্বীকার করার কোনো জো নেই। প্রথমত রাজাকার ছিলেন, দ্বিতীয়ত গণহত্যার বিষয়টা আমি অত দূর আর গেলাম না। তারা রাজাকার সর্বসাকুল্যে মুদ্রা কথা, তারা রাজাকার ছিল। তাদেরকে বীর শহীদ এইসব জায়গায় উপস্থাপন করতে হবে, আর তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ফেলে এটাকে দাঁড় করাতে হবে। আবার তাদের নেতারা বলছে যে ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে শাহবাগীরা। তো এখন কথা হলো, কারা আগে এই ৭১-এর ইস্যুটি বা এই রাজাকারের ছবিগুলো কারা আগে নিয়ে আসছে? এই ছাত্র শিবির তো নিয়ে আসছে। ছাত্র শিবিরের যে বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরাদ নাকি, ও এই কথা বলছে। তো এখন ঘটনা, এই ছবিটা তো তোমরাই আগে নিয়ে আসছো, তারপরে আবার এরা নিয়ে আসছে। এখন আমি আরও কিছু যুক্তি দিই। বর্তমান সময়ে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মানে নেতাকর্মীদের বিচার হচ্ছে। এখন ঘটনা হলো, কিছুদিন আগে আপনার বিচারপতি খায়রুল হককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হলো। খায়রুল হক, হ্যাঁ খায়রুল হকই তো, তাকে গ্রেপ্তার করা হলো। বিচারপতি উনারা অ্যাবাভ 80 উপরে বয়স, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইনার নামে হত্যা চেষ্টা মামলা, জুলাই গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলা। কারণ হলো তিনি মানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ডকে উনি শাসক থাকার সময় বৈধতা দিয়েছিলেন। তার জন্য তার মানে ওনাকে আওয়ামী লীগের দোসর বা দালাল হিসেবে ধরে তার মানে বিচার কার্য হচ্ছে। ব্যারিস্টার সুমন, তার কাছে তার বিরুদ্ধে কি এখনও কোনো প্রমাণ প্রুফ পাওয়া গেছে? হ্যাঁ, ও ফোনে কাউকে বলেছে হত্যা করো, বা ওকে ফিল্ডে কোথাও গিয়েছে হত্যা করো, কিন্তু কথা হলো যে আওয়ামী লীগের এমপি ছিল, এই জন্য তিনি কারাগার। অ্যালং উইথ আনিসুল হক, সালমান এফ রহমান সহ আরও যারা নেতাকর্মীরা, কামরুল ইসলাম সহ যারা দীপুমণি, মানে এরা যে এখনও জেলে আছে, এরা কি সরাসরি কাউকে হত্যা করেছে বা হত্যা করতে বলেছে এমন কোনো এভিডেন্স আছে? অথচ এদের নামে মামলা আছে। সর্বশেষ কথা হলো মানে আপনার সেলিনা হায়াত আইভি, মানে এই যে আপনার নারায়ণগঞ্জের যিনি মেয়র, তাকে গ্রেপ্তার করা হলো। কি গ্রেপ্তার? প্রায় ৮ মাস পরে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হলো। কেন? সে আওয়ামী লীগের দালাল দোসরের কারণে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা বা আওয়ামী লীগের রাজনৈতিক দল করার কারণে যদি এই সকল মানুষগুলোর হত্যা চেষ্টা মামলায় আটক করা হয়, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণাদি আছে? মামলাকে হত্যা চেষ্টা মামলা কে বা কারা দিয়েছে, এইটা যে দিয়েছে সে হয়তো বা চেনেও না, এরকম একটা অবস্থায়, সে জীবনে নামও শুনিনি, এমন একটা অবস্থায় এদের যদি এই অবস্থা, সেই সময় 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, 2 লক্ষ মা বোনকে ধর্ষণ করা হয়েছে, আরও যে ক্ষতি, অপরিণীয় ক্ষতি পাকিস্তান বাংলাদেশের করেছে, সেই সময় স্বীকৃত মানে পাকিস্তানের পক্ষ নেওয়া যে শক্তি, সেই শক্তির এই মাথাগুলো এরা কি আদৌ কোনো অন্যায় করেনি? এখন এদের বিচার হচ্ছে, এই বিচার নিয়ে তো কথা কেউ বলে না।
যে এদেরকে ছেড়ে দেওয়া হোক, এরা তো অন্যায় করেনি, এরা শুধু আওয়ামী লীগের সাথে অন্তর্ভুক্তি থাকার কারণে যদি এদেরই হয়, তাহলে সেই সময় এতগুলো, এখানে তো লোক হত্যা হয়েছে 834 জন, মানে সরকারি হিসাব অনুযায়ী 834 জন। তাই যদি এই অবস্থা, তাহলে সেই সময় মানে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, আর তাদের সাথে এদের সম্পৃক্ততা ছিল। এবং আপনারা জানেন মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এইসব লোকগুলো কোথায় ছিল, কী করতো না করতো, সেগুলোরও আপনার বিস্তারিত আছে। এখন কথা হলো এই বিষয়টাকে নিয়ে কাদা ঘোলা করা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কেন প্রথম ছবি তারপরে আবার যুক্তি উপস্থাপন করা হচ্ছে দে আর নট মানে রাজাকার, এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তারা এটা কী করছে। এবং এবার আমি খালেদা জিয়ার কথাই বলি। বেগম খালেদা জিয়ার যুক্তি উপস্থাপন করা হয়েছে সেখানে, যে আওয়ামী লীগকে তারা খালেদা জিয়া কোন চোখে দেখত। এখন আমার একটা প্রশ্ন হলো যে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেখানে যে স্পটে 22 জন লোক মারা গিয়েছিল, সেখানে সাবেক জিল্লুর রহমানের স্ত্রী পর্যন্ত মারা গিয়েছিল। সেই সময়ে বিএনপির সাথে কিন্তু ক্ষমতায় ছিল জামাত। তো সেই 22 জন হত্যা মামলার কী হলো, এটা কিন্তু জানতে বড় ইচ্ছে করে। এত ন্যায় নীতিবান, এত কিছু, বা তারা অন্যায় করতে পারে না এইসব। এখন কথা হলো, আপনার কথা হলো একটা ট্রায়াল হয়েছে, আর ইনারা যা স্বীকৃত রাজাকার, আত্মস্বীকৃত রাজাকার গোলাম আজম নিজামী, এটা তার বলার অপেক্ষা রাখে না। তো এই সকল লোকগুলোকে মানে এই বর্তমান সময়ে এসে তাদেরকে আবার শহীদি মর্যাদা, তাদেরকে সম্মানের জায়গায় বসাইতে পারে। ভাই, অন্তরে যেটা গেঁথে গিয়েছে, যেমন তুমি ওই রাজনৈতিক দলটা করো, তোমার অন্তরে ওরা পীর ওলি আউলিয়া, বা ওরা মানে একটা মানে সুন্দর জায়গায় বসে আছে বলে তুমি বা তোমরা চেষ্টা করতেছো তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, কিন্তু সেটা তো আর কখনো সম্ভব নয়। কারণ যাদের মানে অন্তরে তারা ঘৃণার জায়গায় বসে আছে, তোমার যুক্তিতর্কের কোনো মানে তোয়াক্কা কি তারা করবে, বা তোমার যুক্তিতর্ক দাঁড়াবে বলে আমার মনে হয় না। সুতরাং এই বিষয়টা নিয়ে নিজেরা কাদা জল ঘোলা করে মানে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, কারণ তোমার এই শিবিরের সংগঠনেরই একটা সাময়িকে এতে এক গবেষক লিখে ফেলে যে ওই সময় যারা মুসলমানরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ভুল করেছিল, তাদের মাপ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। তার মানে কি, বিষয়টা কি দাঁড়ায়, মানে তোমরা তো একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছ। তো এই যে কথাগুলো বলছো যে অমুক তমুক এ ছিল না, সে ছিল না, ওই শুভরঞ্জন, তারপরে আরও যাদেরকে ভুয়া সাক্ষী মাক্ষী বলছে, আরে ভাই শুভরঞ্জন জীবনের যদি এতই মায়া না থাকতো, যে সত্যবাদী হয়তো প্রথম দিনে সে সত্য কথা বলতো। এত কথা মানে তার বলার, আর একা শুভরঞ্জনের কথাই যে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বা ফাঁসির রায় দেওয়া হয়েছে তা কিন্তু নয়, আরও তো সাক্ষী প্রমাণাদি বিভিন্ন এভিডেন্স তো আছে। সুতরাং এই যে বিষয়গুলো নিয়ে এসে তোমরাই 24 আর 71কে মুখোমুখি দাঁড় করিয়ে তোমরাই আবার অন্যদের উপর ব্লেম দিচ্ছ। এবং শাহবাগ আবার নতুন বলছে যে শাহবাগের পদধ্বনি শোনা যাচ্ছে। তাহলে শাহবাগেরা তো এতদিন মানে গর্তেই ছিল এক প্রকার বলা যায়, শাহবাগের তো বের হয়নি। তোমরা যখন এই মানে যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী ব্যক্তিদেরকে ছবি ওখানে নিয়ে এসেছ, তখনই তো শাহবাগীরা আবার তাদের জায়গা থেকে বেরিয়ে এসে উকি মারা শুরু করেছে। এবং তখনই তোমরা বলছো পদধ্বনি শোনা যাচ্ছে, মানে নিজেরাই সব কিছু ক্রিয়েট করে অন্যের উপর দোষ চাপানোটা, এটা আসলে কিন্তু ঠিক হয়নি বা হবেও না। যেমন কাদের ইতিমধ্যে বলেছে যে আওয়ামী লীগের সাথে মিশেই ছাত্র শিবিরই নাকি অপকর্ম করেছে। তাই এই যে ঘটনাগুলো একের পর এক আসছে, আর তোমরা যে মুক্তিযুদ্ধকে ভলুণ্ঠিত করছো, মুক্তিযুদ্ধকে যে একটা নিঃশেষ সর্বশেষ জায়গায় নিয়ে যেতে চাচ্ছ, বা মুক্তিযুদ্ধ বলে এদেশে বলে, সেটা তো পিনাকি বলেই ফেলেছে। যদি নতুন সংবিধান লেখা হয় তাহলে মুক্তিযুদ্ধ নাম মুছে যাবে, তখন রাজাকাররা নাম থাকবে না, রাজাকারেরা তাকে সম্মানের জায়গায় চলে যাবে। পিনাকি তার এক ভিডিওতে কথা বলেই ফেলেছে। তাহলে এগুলো বলে লাভ নেই। বাংলাদেশের মানুষও, পুরো বিশ্বের মানুষ জানে যে কি মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল, মানে মানে এইসব রাজাকারগুলোর অবস্থান কী ছিল, তাদের কি ভূমিকা ছিল। সুতরাং একথা নিছক মানে গণ্ডগোল বাঁধানো এবং বাংলাদেশ অস্থিতিশীল করার ছাড়া আর কিছুই নাই। আর এই পরিবেশ পরিস্থিতিতে যেখানে একটা অস্থিতিশীল বাংলাদেশ, সেখানে এদেরকে সামনে নিয়ে এসে ঝুটঝামেলা বাঁধানো বা সৃষ্টি করা, এটা দুরভিসন্ধি বা মানে সুদূর মানে কোনো মানে দুরভিসন্ধি আছে বলে আমার মনে হচ্ছে। এটা পরিকল্পিতভাবে হয়তো বা
কেওয়াজ সৃষ্টি করে বা কোনো একটা ঝুটঝামেলা তৈরি করার জন্যই করা হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।